ভিভি সাদিক খান ভার্সাস শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ, আপনি কার পক্ষে? এরা দুইজনে যদি ঢাকা ৮ আসনে নির্বাচন করে আপনি আমি কাকে ভোট দিব? দুইজনেই তো সবার পছন্দের। একদিকে সাদিক খান দি ক্রেজ, আর একদিকে ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদি, তার পরিচয় দেওয়ার কিছু নেই, আগুন এক কথায়। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে এই দুইজনকে প্রচন্ড ভয় পায় এখন। এবং আপনি যদি খোঁজ নেন যে আওয়ামী লীগ যদি সুযোগ পায় অবারিতভাবে হত্যা করার, যে তারা কাকে কাকে খেয়ে দিবে, একদম টপ লিস্টে থাকবে শরীফ ওসমান হাদি, ভিভি সাদিক খান, পিনাকি ভট্টাচার্য। এরা বিএনপি জামাতের শীর্ষ নেতারা অনেকে আওয়ামী লীগ ওভাবে ভয় পায় না বা গুনে না, কিন্তু ভিভি সাদিক খান এবং শরীফ ওসমান হাদি, পিনাকি ভট্টাচার্য দেয়ার মাল। তো এখন আমরা সাদিক খানকে তো অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি, জুলাইয়ের পক্ষের শক্তি, ইসলামপন্থী সবাই। অন দি আদার হ্যান্ড ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি বিপ্লবী কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে অনেক জুলাই যোদ্ধা বিক্রি হয়ে গেছে, শরীফ ওসমান হাদি বিক্রি হননি। একজন আমাদের ছোট ভাই আর একজন বন্ধুবর, তো আমরা কার পক্ষে নিব? এটা একটা ডিলেমা। দর্শক, কথা স্পষ্ট, আমরা এই দুইজন একজন আরেকজনের বিপরীতে দাঁড়াবে এটা আমরা কল্পনা করতে চাই না। কিন্তু রহস্যটা কি? বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করলো যে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের বিপরীতে সাদিক খানকে জামাত প্রার্থী করতে পারে দাঁড়িপাল্লার প্রতীকে। এখন যেটা বলছে জামাতের লোকজন, মির্জা আব্বাসের বিপরীতে হেভিওয়েট প্রার্থী লাগবে। এবং জামাত ইসলামের ভিতরে এটা একটা পারসেপশন বা আন্ডারস্ট্যান্ডিং নতুন ভাবে, যে জামাত ইসলামের পক্ষ থেকে এখন পর্যন্ত যিনি প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন is not competent to fight against মির্জা আব্বাস। হেলাল উদ্দিন সাহেব কয়েকবার ধরা খেয়েছেন, এরপরে তারা নির্বাচন করার সুযোগ আছে বলে আমি মনে করি না। বিশেষ করে দেখেন, ঢাকা ৮ আসন রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনের মধ্যে একটা। এখানে প্রচুর ইয়াং ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে শাহবাগ, মন্ত্রীপাড়া, বাইতুল মুকাররম, আরো কত কিছু অভিজাত অনেক স্কুল আছে এখানে, এমনকি বোর্ড মেডিকেলের কিছু কিছু অংশ এখানে পড়েছে। সেই জায়গার প্রার্থী যিনি হবেন তাকে অবশ্যই হেভিওয়েট হতে হবে। কিন্তু অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন সাহেব কিছু টক শোতে তার যে পারফরমেন্স, এটা জামাতকে অপমান করেছে, জামাতকে ডুবিয়েছে, কথাই বলতে পারেন না, নাকানি চুবানি খাচ্ছেন। তাকে তিনি কেন টক শোতে যান বা জামাত কেন অ্যালাউ করে বা তাকে কেন ডাকা হয়? তাকে যারা ডাকে তারা মজা নেয়, সহজে পচাতে পারে, পুরো জামাত সহ পচায়। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে হেলাল উদ্দিন সাহেব আসলে ওইভাবে, দেখেন তিনি অনেক ভালো মানুষ, সৎ লোক, সব ঠিক আছে, তিনি ভালো দায়িত্বশীল, দুঃসময়ের নেতা, সব ঠিক, কিন্তু নির্বাচনে জিতে আসার মতো আকর্ষণীয় কোনো প্রার্থী না। ঢাকার অন্যান্য প্রার্থীরা সবাই কম্পিটেন্ট, কিন্তু হেলাল উদ্দিন সাহেবের এটা পরিবর্তন, এটা মাস্ট, এটা জামাত পরিবর্তন করবে, আমরা যতটুকু ইঙ্গিত পেয়েছি। কারণ তিনি কিছুদিন আগে মিডিয়ায় আরেকটা কথা বলেছেন যে আপনি এমপি হতে হলে কি করবেন। তিনি বলছেন যে আমি এমপি হতে পারলে ইন্টারনেট ভিত্তিক পড়াশোনা চালু করব। এই যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি যেটাকে বলে, ওটা কিন্তু ঢাকা ৮ মধ্যে, এই ৮ মধ্যে, এটা একটু পড়াশোনার মান ভালো করবে, ইন্টারনেট ভিত্তিক। কি হাস্যকর শিশু সুলভ কথা বলছেন। এবং নামের পেছনে অ্যাডভোকেট ডক্টর, এই ডক্টর নিয়েও যদিও জামাতের বা শিবিরের সাবেক মেয়েদের ডক্টরেট নিয়ে হাসাহাসি এমনিতে আছে, এটা আসলে ভুয়া ডক্টরেট না, অরিজিনাল ডক্টর, হোয়াটএভার, এটা ভিন্ন আলোচনা। ওভারঅল এটা জামাতের মধ্যেও, আমি জানি জামাতের হাইকমান্ডের মধ্যে এই বিষয়ে স্পষ্ট আলোচনা হয়েছে যে ঢাকা ৮ আসনের প্রার্থী মাস্ট বি চেঞ্জড, জামাত পরিবর্তন করবে। এ কারণে জামাতের লোকজন এই অনেকে প্রস্তাব করেছে, যেহেতু হেলাল উদ্দিন সাহেবকে রাখা যাচ্ছে না, আর তিনি অলরেডি ফেল করে ফেলেছেন। কারণ ঢাকা ৮ আসনের ভোটারদের যে কোয়ালিটি, অনেক সুইং ভোটার, ইয়াং জেনজি ভোটার। এখন এই ইয়াং জেনজি ভোটার এরা কি দেখে ভোট দেয়? এরা নর্মালি আপনার কথা বলার স্টাইল, ইয়াং, এনার্জেটিক, তেজস্বী ভাব আছে, স্মার্টনেস আছে, এবং সৎ, যোগ্য, ভদ্র, এগুলো সবকিছুর কম্বিনেশন দেখে ভোট দেয়। এগুলো কোনোটাই অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আহমেদের মধ্যে নাই। তার মধ্যে কোনো তেজ নাই, ভাব নাই, কথাবার্তার মধ্যে, হাঁটা চলার মধ্যে, ড্রেস আপে কোথাও কোনো স্মার্টনেস বা স্টাইল নেই। অর্থাৎ তিনি এর সময় প্রার্থী হওয়ার একজন অযোগ্য। তিনি দাঁড়িপাল্লাতে দাঁড়ান আর যাতে দাঁড়ান, জামাতের স্মার্ট লোকজনই তাকে ভোট দিবেন, এটা শিওর। এটা উপলব্ধি করে
জামাতের লোকজনই ভিতরে ভিতরে আলোচনা করেছে যে না, এখানে সাদিক ক্যাম্পকে দেওয়া যায় কিনা। জামাতের ভিতরে বেশ কয়েকটা মিটিং এ জামাতের এই প্রস্তাব দেওয়া হয়েছে যে সাদিক ক্যাম্পকে প্রার্থী করা যায় কিনা, এবং জামাত ইচ্ছাকৃতভাবেই সাদিক ক্যাম্পের প্রার্থী হওয়ার গুঞ্জনটা ছড়িয়েছে। এটা একদম ভেসে বেড়ানো কথা নয়। তবে হ্যাঁ, শিবির জানিয়ে দিয়েছে তার এখন পর্যন্ত শিবিরের কোন নেতাকে নির্বাচনের জন্য সিদ্ধান্ত নেয়নি, কিন্তু জামাত প্রস্তাব দিয়েছে, নট ডিসিশন। তার মানে প্রস্তাব যেহেতু দিয়েছে, সাদিক ক্যাম্প ইজ আন্ডার কনসিডারেশন, আর যেহেতু ডক্টর হেলালুদ্দিন সাহেব থাকতে পারছেন এটা নিশ্চিত, অতএব এটা নিয়ে আলোচনা করতে হবে। তো এই জায়গায় আবার এখন জামাতের লোকজনই অনেকে বলছে বা শিবিরের লোকজন বলছে যে এটা শরীফ ওসমান হাদির বিপরীতে সাদিক ক্যাম্প দ্বারা এটা হতেই পারে না। এমনকি জামাতপন্থী জনপ্রিয় অ্যাক্টিভিস্টরাও, পিনাকি টাইপের যারা আছে, মির্জাহান, এরা অনেকে বলছেন যে না, শরীফ ওসমান হাদি। আমি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতৃবৃন্দকে দেখলাম যে এরা শরীফ ওসমান হাদির পক্ষে, সাদিক ক্যাম্পকে এখন নির্বাচনে এইভাবে অথবা বিশেষ করে ওসমান হাদির বিপরীতে দাঁড় করাতে রাজি নয়। আবার এটাও ঠিক, মানে সবাই বলছে ওসমান হাদিকে ছেড়ে দেন। আবার এটাও বলা হচ্ছে, এটাও একটা পারসেপশন, এটা রিয়ালিটি, যে ঢাকা ৮ দি মোস্ট পলিটিক্যাল নির্বাচনী আসন। এই ঢাকা ৮-এ শিবিরের কেন্দ্রীয় অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিজি হসপিটাল, মন্ত্রীপাড়া, হাইকোর্টের একটা অংশ, প্রধান বিচারপতির বাসভবন, কাকরাইল মসজিদ, বাইতুল মোকাররম, অভিজাত বাণিজ্যিক কিছু এলাকা ঢাকা ৮-এ, ভিকারুন্নিসার একটা অংশ। এই বেলি রোড বা অভিজাত এলাকাগুলো, এটা কোন দল যারা ক্ষমতায় আসতে চাচ্ছে, ক্ষমতার জন্য রেডি, তারা ঢাকা ৮ আসন ছাড়তে চাইবে না। এজন্য জামাত এট এনি কস্ট ঢাকা ৮ আসন, যেহেতু তারা সম্ভাব্য ক্ষমতাসীন দল, এটা তাদের একদম নিজস্ব প্রার্থীর মধ্যে রাখতে চাইবে। এটা কাউকে সমঝোতার ভিত্তিতে চরমনাইবার আরো যারা জামাতের জোটের মিত্র থাকবে কাউকে ছাড় দিবে না, এবং দেওয়া উচিত না। এটা কিন্তু একটা বিষয়। তাহলে শরীফ ওসমান হাদি যেহেতু জামাত না, তিনি স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন, আর জামাত তার ক্ষমতা কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে ঢাকা ৮ আসন মাস্ট তাদের লাগবেই, এই আসনে তাদের জিততেই হবে। এ কারণে সাদিক কায়েমের প্রার্থিতার বিষয়টা জামাতে হয়তো বা সরিয়ে দিয়েছে, এই কারণে যাতে শরীফ ওসমান হাদি ফিল করে যে আসলে এইখানে জামাতের সাথে লাগতে যাওয়া ঠিক হবে না, অথবা তিনি নিজেই যাতে সরে যান অথবা জামাতের সাথে কোন সমঝোতা করেন। এটা শরীফ ওসমান হাদির সাথে জামাতের সমঝোতার কৌশলের অংশ হিসেবেই সাদিক কায়েমের প্রার্থিতার বিষয়টা সামনে এনেছে। এখন আমাদের করণীয় কি? যেহেতু জামাত ইসলামের বৃহত্তর স্বার্থে ঢাকা ৮ জামাতের সরাসরি দাঁড়িপাল্লার প্রার্থী লাগবেই, দিস ইজ ফাইনাল, নো কনসিডারেশন, নো কম্প্রোমাইজ হিয়ার। এই কারণে কথা একটাই, যদি শরীফ ওসমান হাদি জামাতের সমর্থন চায় তাহলে তাকে দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করতে হবে। জামাত ইসলামীতে যোগ দিক, ওরকম হওয়া জরুরি নয়, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করতে রাজি হোক, জামাত তাকে সমর্থন দিবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু দাঁড়িপাল্লা ছাড়া স্বতন্ত্র কোন প্রতীকে জামাত সমর্থন দিবে না, দেওয়া উচিত হবে না। আমরা শরীফ ওসমান হাদিকে, দাঁড়িপাল্লা বিহীন শরীফ ওসমান হাদিকে সমর্থন করি না, আমরা সমর্থন করবো দাঁড়িপাল্লাকে। তবে হ্যাঁ, দাঁড়িপাল্লার প্রার্থী ওই দুর্বল হেলালুদ্দিন হলে হবে না, স্মার্ট ইয়াং এনার্জেটিক প্রার্থী হতে হবে। যদি সাদিক ক্যাম্পকে দাঁড় করানো না হয়, তাহলে দাঁড়িপাল্লার সাবেক কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি বা এরকম ৪ জন তালিকায় আছে জামাত নমিনেশন দেবে, তাদের মধ্যে একজনকে ঢাকা ৮-এ দাঁড় করিয়ে দেওয়া হোক, যিনি হেভিওয়েট, সাবেক কোন ব্রিগেডিয়ার জেনারেল বা এটিভির কাউকে দাঁড় করিয়ে দেওয়া হোক, ব্যাপার না। কিন্তু শরীফ ওসমান হাদি যদি সমর্থন পেতে চায়, আমরা সমর্থন করব, তবে তাকে দাঁড়িপাল্লায় নির্বাচন করতে হবে। উইদাউট দাঁড়িপাল্লা কাউকে সমর্থন করা যাবে না। এখন শরীফ ওসমান হাদি যদি দাঁড়িপাল্লায় নির্বাচন করতে রাজি না হন, কোন সমঝোতা চান, ঠিক আছে, তিনি জালকাঠিতে করুক, ওখানে জামাত সমর্থন দিবে কিনা জামাত ভেবে দেবে। এটা আমাদের অবজারভেশন, আমাদের বিশ্লেষণ, নাগরিক হিসাবে আমাদের মতামত। তা জামাত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি আমাদের এই মতামত কাজে লাগবে। তবে এটাও ঠিক, আই রিপিট, জামাতের লোকজন দেখেন শরীফ ওসমান হাদি এরকম সিরিয়াস কোন ফিগার সেটা না, কিন্তু তার অনলাইনে একটা ব্যাপক ফ্যান বেজ আছে। আবার ঢাকার ভোটাররা তাকে ভোট দিবে ব্যাপকভাবে, এটা মনে করার কোনো কারণ নেই। আবার আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে শরীফ ওসমান হাদি হুয়েভার হি অর শি, সাদিক কায়েম বা দাঁড়িপাল্লার কেউ দাঁড়ালে সেখানে শরীফ ওসমান হাদি বা এরা তেমন কোনো গুরুত্বপূর্ণ ভাবে দাঁড়াতেই পারবে না। অর্থাৎ দাঁড়িপাল্লার সামনে, দাঁড়ির শেষের সামনে শরীফ ওসমান হাদি কিচ্ছু না। তবে হ্যাঁ, যদি দাঁড়িপাল্লার প্রার্থীটাকে শরীফ ওসমান হাদি থাকে, তাহলে শরীফ ওসমান হাদিকে মির্জা আব্বাস নিজে টাকা দিবেন,
এতেও কোনো সন্দেহ নেই। আর জামাতের বিএনপির ভারপ্রাপ্ত ব্যর্থ চেয়ারম্যান খালেদা জিয়ার সুপুত্র হিসেবেও, জিয়াউর রহমানের সুপুত্র হিসেবেও যিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, অসুস্থ মায়ের পাশে যিনি আসতে পারেন নাই, সে লন্ডনে বসে কন্টেন্ট ক্রিয়েশন করে আর বড় বড় কথা বলে। তারেক রহমান বলেছেন ৭১ জামাত ইসলামী কি করেছিল তা মনে রাখতে হবে, এই আহ্বান জানিয়েছেন। জামাতের বিরুদ্ধে এত বড় আহ্বান তারেক রহমানের, তা আমরা একটু পাল্টা আহ্বান জানাই। দর্শক, প্রথমে বলবো আগে দেশে আসেন, তারপরে আহ্বান জানান। মায়ের পাশে আসেন। আপনি মায়ের প্রতি দায়িত্ব পালন করতে পারেন না, আপনি কিসের নেতা? আপনি তো ধরা এই জায়গায় খেয়েছেন। আর দ্বিতীয় কথা, যে ৭১ জামাত ইসলামী কি করেছিল তা মনে রাখতে হবে। তা ৭১ আরো পরে যেটা ঘটেছে রিসেন্ট পাস্ট, সেটা একটু মনে রাখতে বলি, স্মরণ করিয়ে দিই। তারেক রহমান যে খাম্বা তারেক বলা হয়, শুধু খাম্বা বসিয়ে বিদ্যুতের বিল তারেক টাকা পয়সা আপনি খেয়ে দিয়েছেন, সেটাও জনগণ মনে রাখবে। ওকে, বাংলাদেশের সব জায়গা থেকে, পাবলিক টয়লেট থেকে শুরু করে মেগা প্রজেক্ট থেকে যে আপনি 10% খাইতেন, ওই 10% কথা জনগণ মনে রাখবে। আমরা সেই আহ্বান জানাই। তারেক রহমানের নাম বলার আগেই মনে রাখবেন 10% এবং খাম্বা। শায়েখের জন্ম নাই, রেজাউল করিম, পীর সাহেব জন্ম নাই, এরা এই বিষয়টা একটু স্মরণ করিয়ে দিবে, যথেষ্ট। আর ৭১ জামাত কি করেছিল এটা স্মরণ করতে করতে হাসিনার পতন হয়েছে। এটা আবার যারা স্মরণ করতে যাইবে, ৭১ নিয়ে ব্যবসা করতে যাইবে, তাদের অবস্থা তো হাসিনার মতো হতে পারে, অথবা এটা ডেঞ্জারাস। আর ৭১ জামাতের যারা ছিল এরা বর্তমানে কেউ নেই। আর জনগণ নবী আমলের ঘটনা দেখে ভোট দিবে না, জনগণ ভোট দিবে তার জন্য যে সৎ। যারা নিজেরা নিজেদেরকে হত্যা করে তাদেরকে জনগণ ভোট দিবে না। তারেক রহমানের নাম উচ্চারণের আগে এটাও একটু মনে রাখবেন যে তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের সৈনিকরা ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ২০৪ জন নিজেদেরকে হত্যা করেছে। এবং তার দল যে চান্দাবাজদের দল, একটা ঘটনা বলি, তারেক রহমান সম্ভবত একই বক্তব্যে, মা অসুস্থ এইসব কথা কোনো ভালো সন্তান এখন এই কুচ্চারণা টাইপের কথাবার্তা বলতে পারে? সুসন্তান হলে, যেখানে জামাত ইসলামী তার জন্য দোয়া করছে, তখন এটা কেন বলতে হবে? কি করেছিল? এইসব নোংরা রাজনীতি কোথায় পেয়েছে? আওয়ামী মার্কা রাজনীতি, ভারতের দালালি মার্কা রাজনীতি কোথায় পেয়েছেন? এটা ভারত শিখিয়ে দিয়েছে। এগুলো বলে কোনো লাভ আছে? এগুলো কি না বলেছেন ডাকসু নির্বাচনের আগে, কোনো লাভ হয়েছে? না, বরং তারেক রহমান উল্টো বাস খেয়েছেন। তো দর্শক, এই প্রজন্ম জেনজি ৭১ দেখে নাই, আর তারা দেখতেও চায় না। আর ৭১ কেন্দ্রিক জামাতের বিরুদ্ধে বেশিরভাগই প্রোপাগান্ডা। তখনকার সময় জামাত ছিল হাতে গোনা ২-৪ জন, আর তাদের মধ্যে যদি কেউ অপরাধ করে থাকে, তার প্রত্যেকে ধরা খেয়েছে। শেখ মুজিব ক্ষমতা এসে ৭১ পর ৭২ হাজার হাজার লোককে গ্রেপ্তার করেছে, মামলা দিয়েছে, তাদের মধ্যে যাচাই বাছাই করে কাউকে ক্ষমা করেছে, কাউকে ক্ষমা করে নাই। তাহলে এবার আরেকটু স্মরণ করি দিই, যেহেতু ৭১ এত প্রিয়, ভারতের কথা এত প্রিয় বস্তু হয়েছে তারেক রহমানের কাছে, এই কারণে আমরা আরেকটু স্মরণ করি দিই। কি সেটা? এই যে বিএনপি, এই বিএনপি তো রাজাকারদের দল। এখন আওয়ামী দৃষ্টিভঙ্গিতে যদি জামাতকে আপনি রাজাকার বলেন, তাহলে আওয়ামী দৃষ্টিভঙ্গিতে জিয়াউর রহমান রাজাকার। কারণ আওয়ামী মুক্তিযোদ্ধারা সবাই বলেছে যে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের স্তর, কিন্তু আমরা বাস্তবে সেটা কখনো মনে করি না। জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। কিন্তু যে আওয়ামী বয়ানে আপনি বলছেন জামাত এই সেই আওয়ামী বয়ানে ধরলে জিয়াউর রহমান রাজাকার, পাকিস্তানের চর। এটা সারা খাতুন থেকে শুরু করে আওয়ামী লীগ সবাই বলেছে। দ্বিতীয় হচ্ছে মির্জা আব্বাস, তারেক রহমানের বিশ্বস্ত, যিনি টাকা পয়সা দেন। সেই মির্জা আব্বাস বলেছেন যে জামাতের জন্য আওয়ামী লীগ ঠিক ছিল, মানে আওয়ামী লীগের সমস্ত গুম খুনকে মির্জা আব্বাস বৈধতা দিয়েছেন তারেক রহমান নির্দেশ। আর সেই বৈধতার মধ্যে এটাও পড়ে যে তারেক রহমানকে যে এই বিদেশে রেখেছে, দেশে আসতে দেয়নি, ধরে আনতে চেয়েছিল, তখন ভয়ে তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন। আরো বিএনপি যেসব নেতাকর্মীদেরকে আওয়ামী লীগ হত্যা করেছে, জিয়াউর রহমানকে রাজাকার বলতো, এগুলোর বৈধতা দিয়েছে মির্জা আব্বাস। এটাও যেন একটু জনগণ মনে রাখে। আচ্ছা, ৭১ নিয়ে কথা বলেছেন, আরেকটু মনে করিয়ে দিই। দেখেন এইটার জবাব কি দিবে। বিএনপির মূল প্রতিষ্ঠাতার মধ্যে একটা বড় অংশ ছিল প্রতিষ্ঠিত সাজাপ্রাপ্ত জেল খাটা রাজাকার, যেটা জামাতের কেউ ছিল না।
এবার জামাতে রাজাকার বা স্বাধীনতা বিরোধী ছিল, ইটস ট্রু। কিন্তু যদি বলা হয় যে কে বেশি স্বাধীনতা বিরোধী, কোন দলে বেশি স্বাধীনতা বিরোধী, উত্তর হচ্ছে বিএনপি আরো বেশি রাজাকারের দল, আরো বড় রাজাকারদের দল, এবং বেশি স্বাধীনতা বিরোধী এবং বড় রাজাকারেরা বিএনপিতেই ছিল। যেমন আপনি সর্বশেষ আওয়ামী লীগ আমলের রাজাকারের তালিকাও দেখেছেন যে জামাতে রাজাকার ছিল 37 জন বা অল্প কিছু, আর বিএনপিতে হাজার হাজার রাজাকার। সালাউদ্দিন কাদের চৌধুরী কি ছিলেন, কি তারেক রহমান সাহেব, একটু মনে রাখবেন। তারপরে শাহ আজিজুর রহমান, বিএনপি যাকে প্রধানমন্ত্রী বানিয়েছিল এবং বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা, তিনি কে ছিলেন, যিনি জেল খাটা সাজাপ্রাপ্ত রাজাকার। এরকম জেল খাটা সাজাপ্রাপ্ত কোন রাজাকার জামাত ইসলামীতে আপনি একজনও দেখাতে পারবেন না, সে 73 সালে আপনি দেখাতে পারবেন না। আর বিএনপিতে জেল খাটা সাজাপ্রাপ্ত রাজাকার। এবং বিএনপির মহাসচিব আজকে যিনি, তিনি একজন জেল খাটা সাজাপ্রাপ্ত রাজাকারের পুত্র। আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও একজন রাজাকারের পুত্র। বিএনপিতে রাজাকারময় দল, স্বাধীনতা বিরোধীময় দল, এটাও জনগণ মনে রাখবে। শুধু জামাতটা মনে রাখবে না, এরপরে আরেকটু আসেন যেটা জনগণ মনে রাখবে, সেটা হচ্ছে এই জামাত 71-এ কি করেছিল, এটা তারেক রহমান এত জানেন, জেনে কেন বলেছিলেন শিবির আর ছাত্রদল এক মায়ের পেটের দুই ভাই। কেন তারেক রহমান জামাতের এত ঘনিষ্ঠ ছিল, কেন তারেক রহমান নিজে দুইজন রাজাকার মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিল, খালেদা জিয়া নিজে কেন বানিয়েছিল, এবং তারেক রহমানের সমর্থন কেন করেছিল। এই জন্য নাকে খত দিয়ে ক্ষমা চাইতে হবে। তার আগে তারেক রহমানের কোনো অধিকার নাই জামাত 71 সালে কি বলেছিল এটা স্মরণ করিয়ে দেয়। এই বিষয়ে কোনো কথা বলার অধিকার তারেক রহমানের নাই। কথা বলতে হলে আগে শাহজিজকে, আব্দুর রহমান বিশ্বাসকে, জাদু মিয়াকে, সালাউদ্দিন কাদের চৌধুরীদের এবং রাজাকার পুত্র যারা আছে, মির্জা আব্বাস না, মির্জা রুহুল আমিন পুত্র, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, হুমায়ুন কাদের চৌধুরীদের আগে বহিষ্কার করতে হবে এবং লিখিতভাবে ক্ষমা চাইতে হবে যে রাজাকারদের মন্ত্রী বানিয়ে আমরা ভুল করেছিলাম। এই ক্ষমা চাওয়ার পর, এবং ক্ষমা বললে হবে না, পার্টির স্থায়ী কমিটির মিটিংয়ে ক্ষমা চেয়ে রেজলিউশন পাস করতে হবে। তারপরে তারা বলতে পারবে যে জামাত রাজাকার ছিল, আমরা ভালো। এবং বিএনপিতে এখনো যত রাজাকার আছে, রাজাকার পুত্র আছে, এবং যত স্বাধীনতা বিরোধী ছিল, তাদের নাম বিএনপির ইতিহাস থেকে মুছে দিতে হবে। তার আগে জামাত 1971 সালে কি করেছিল এটা বলার অধিকার আওয়ামী লীগের নাই, বিএনপির নাই, তারেক রহমানের নাই। এটা আওয়ামী লীগ বলতে পারে, কারণ মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে, এবং আওয়ামী লীগের রাজাকার থাকা এটা বিচ্ছিন্ন। বেসিক্যালি আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযুদ্ধের সময় যে সরকারটা ছিল ওটা ছিল আওয়ামী লীগ সরকার, প্রবাসী সরকার ছিল আওয়ামী লীগ সরকার। শেখ মুজিবের নামে যুদ্ধ হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু তারেক রহমান কে, বিএনপি কি, বিএনপি প্রতিষ্ঠা হয়েছে মুক্তিযুদ্ধের অনেক পর রাজাকারদের মাধ্যমে। বিএনপি তো বেশিরভাগই ছিল রাজাকার, জিয়াউর রহমান একা ছিল মুক্তিযোদ্ধা। তারা যদি আজকে বলে 71 জামাত কি করেছিল, এই কথা বলার অধিকারই নাই। আশা করি জবাব হয়েছে। এনসিপি সহ এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন 3 দলীয় যে জোট, গণতান্ত্রিক সংস্কার জোট করেছে, ঘোষণা হয়েছে, প্রথমে তাদের জন্য শুভকামনা। তারা মিডিয়া অ্যাটেনশন পাবে, তাদের নিয়ে আলাপ আলোচনা হবে, কিন্তু ভোটের মাঠে আলাদা কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারবে না, এটা আমরা জানি। কারণ এটা নির্বাচনী কোনো তাৎপর্যপূর্ণ জোট হয়নি। কিন্তু এনসিপি এবি পার্টি জোট এটা তাৎপর্যপূর্ণ। ভোটের মাঠে যে সবাইকে রাজনীতি করতে হবে নট নেসেসারি, রাজনীতির আরো অনেক জায়গা আছে। নাম দিয়েছে সংস্কার, মানে সংস্কারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি। এই জোটের উপকারিতা কি, তারা কি করতে পারবে, নানান বিষয়ে আলোচনা করবো। তবে প্রথমে বলে নিই, এই জোটের মাধ্যমে বিএনপি আরো একলা হয়ে গেল। এর মানে বিএনপি যাদেরকে মোটামুটি টার্গেট করেছিল যে এনসিপি কে যেভাবে সাথে রাখতে হবে, নইলে তো আমাদেরকে ভারতের দালাল এবং জুলাই বিরোধী ট্যাগ খেতে হবে। এবং একই সাথে আমরা বলবো যে দর্শক, জামাতকে রাজাকার বলতে গেলে এনসিপি তাদেরকে চেপে ধরবে। কি বলবে যে জামাতকে রাজাকার বলতে হলে রাজাকারদের সাথে জোট করেছিল কেন, এর জবাব বিএনপিকে দিতে হবে। এইসব কারণে বিএনপির জন্য একটা লুক্রেটিভ মিত্র ছিল এনসিপি। আবার এবি পার্টিকেও তারেক রহমান নিজে যথেষ্ট মূল্যায়ন করতেন। এর কারণ
যে এবি পার্টি বেশিরভাগই সাবেক শিবির, সাবেক জামাত। জামাত শিবির যেহেতু বিএনপির প্রধান প্রতিপক্ষ, আর তাদের সাবেক লোকজনকে নানানভাবে যদি কাজে লাগানো যায়, জামাতকে একটু মুনাফেক বলা যায়, ভিতরে অনেক তথ্য এবি পার্টির লোকজন জানে, এটা যদি কাজে লাগানো যায়, এটা তো বিএনপির জন্য একটা বিরাট পাওনা ছিল। এই জন্য আসলে বিএনপির জন্য এই মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকিরা জানে যে এরা আসলে কিছু না। এদের না আছে ন্যারেটিভ নির্মাণের সক্ষমতা, না আছে প্রতিপক্ষ ঘায়েল করার সক্ষমতা, না আছে মেধা, না আছে ভোট। তার সাথে এনসিপির কিছু ভোটও আছে। এবি পার্টির সবচেয়ে মেধাবী দলের মধ্যে একটা। মেধাবী ভিত্তিক দল, মেরিটোক্রেসি যদি কোনো দলের মধ্যে দেখতে চান, লুক এট এবি পার্টি। শিবিরের সাবেক 3 জন টপ সভাপতির মধ্যে মেধার দিক থেকে, রাজনৈতিক বোধের দিক থেকে একদম টপ 3-র মধ্যে মুজিবুর রহমান মঞ্জু একজন। তাকে নিয়ে অন্যান্য সমালোচনা, এটা আমি স্বীকার করি, আমি নিজে তার অনেক সমালোচনা করি এবং গালাগালিও আমি সমর্থন করি। রাজনীতিতে গালাগালির পক্ষে বিপক্ষে এটা হবে, কিন্তু তার যে রাজনৈতিক বোধ, তার যে দূরদর্শিতা, তার যে আন্ডারস্ট্যান্ডিং, তিনি যতটুকু রাজনীতি বুঝেন, খুব কম নেতা শিবিরের সাবেক নেতাদের মধ্যে আপনি তুলনা করতে পারেন কামরুজ্জামান, মীর কাসিম আলী, এদের মতো অনেক ক্ষেত্রে তাদের চাইতে এগিয়ে ইয়াং। তো দর্শক, তবে ওভারঅল তাদের যে মর্যাদা, তার ধারে কাছে মুজিবুর রহমান যেতে পারেনি, বা জনগণের কাছে গ্রহণযোগ্যতা, এটার কথা আমি বলছি না। দেশে আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশের রাজনীতির একটা মাস্টারপিস। আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশের একজন শিবিরের সাবেক সদস্য, কিন্তু বর্তমানে এবি পার্টি। এবি পার্টি হচ্ছে আসলে মেধাবীদের আরো ব্যারিস্টার আছে লন্ডন থেকে, যুক্তরাজ্য থেকে, অনেকে সেখানে ভালো একটা লাইফ লিড করতে প্র্যাকটিস করতেন, ওখান থেকে চলে এসেছেন এবি পার্টি রাজনীতি করতে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বেশ কয়েকজন সাবেক সভাপতি যে অত্যন্ত মেধাবী এবং যোগ্য, তারা এখানে আছেন, এবি পার্টিতে আছেন। তো দর্শক, এবং সুলাইমান চৌধুরী ছিলেন, একসময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন, ডাক্তার ওহাব মিনার আছেন, এরকম আরো অনেক অসাধারণ ব্যক্তিত্ব আছে। মেরিটোক্রেসি বলতে যা বুঝে সেটা এবি পার্টির মধ্যে দেখা যায়। তো এই জন্য এটা কেন বললাম, এটা জামাতের পার্সপেক্টিভ, এটা বিএনপির জন্য এই দুই দল খুব জরুরি ছিল জামাতকে বিট করার জন্য, ডিফিট করতে। কিন্তু মজার বিষয় যে তারা বিএনপির সাথে গেল না। বিএনপির সাথে এনসিপি, এবি পার্টি, যে দুইটাকে খুব সিরিয়াসলি বিএনপি চেয়েছিল, তাদের সাথে জোট হলো না। তাহলে এই জোটের মাধ্যমে বিএনপি একটা কঠিন ধাক্কা খেলো, বিএনপি একলা হয়ে গেল। এরা কতটুকু সফল হতে পারবে কি পারবে না, একটা সিটও পাবে কি পারবে না, দ্যাটস ডিফারেন্ট, সেদিকে আসি পরে। কিন্তু বিএনপি একটা কঠিন ধাক্কা খেলো। আর এর সুফল পাবে জামাত। কিভাবে? জামাত মারাত্মক সুফল পাবে, কারণ এবি পার্টি এবং জামাতের মধ্যে দূরত্ব কমে এসেছে। আর সংস্কারে এনসিপি, এবি পার্টি এবং জামাতের অবস্থান কিন্তু এক। নির্বাচনে এখন পর্যন্ত জামাতের যে 8 দল, তাতে এনসিপি, এবি পার্টি আসে নাই। কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের চিন্তা ভাবনা অনেকটা ভিন্ন। কিন্তু বাস্তবে জুলাই আগস্টের পর সংস্কার কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় জামাত, এনসিপি, এবি পার্টির মধ্যে ফান্ডামেন্টাল কোনো পার্থক্য আসলে নেই। একদম অমৌলিক দুই একটা পার্থক্য আছে, 98% সিমিলারিটিস, এবং এরা সবাই বিএনপির বিরুদ্ধে। আর যেহেতু সংস্কারের জোট, আর বিএনপি হচ্ছে সংস্কার বিরোধী, তাহলে এই জোটটা কার্যত বিএনপির বিরুদ্ধে। এর মাধ্যমে বিএনপি পুরোপুরি একলা হয়ে গেল। এই 3 দল বিএনপির সাথে গেল না। মাহমুদুর রহমান মান্না, সে তো চান্দাবাজদের ভোট দিতে সরাসরি নিষেধ করেছেন। জোনায়েদ সাকি ঝাড়ুর বাড়ি খাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ায়, আবার একদম গোমর ফাঁস করে দিয়ে অনেকটা বিদ্রোহ করেছেন ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, তিনি নাই, কেউই তো নাই। আছে কে? কে আছে? বিএনপি মিত্রটা কি? মিত্রটা কে? এরপরে দেখবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ থাকবে না, থাকতে পারবে না। ভিপি নুরুল্লাহ থাকতে পারবে না। ভিপি নুরের দল প্রয়োজনে ভেঙে যাবে, কিন্তু থাকতে পারবে না। এখানে আরেকটা মজার বিষয়, এই জোটের আউটকাম, আসিফ এবং মাহফুজ, ওদের রাজনৈতিক ক্যারিয়ারও মূলত শেষ। কারণ ওরা এনসিপিতে সম্ভবত আসতে পারছে না, কারণ ওরা চেয়েছিল যে এনসিপি যেন বিএনপির সাথে জোট করে, কিন্তু সেটা তো হলো না। আবার এনসিপিতে না আসলে ওরা সরাসরি বিএনপিতে যাবে, ইটস ভেরি টাফ। বিএনপি তো ওদেরকে পিটাবে। বিএনপি সবাইকে পিটায়, ভিপি নূরকে পিটিয়েছে, আন্দালিব রহমান পার্থের লোকজনকে পিটিয়েছে। অতএব আসিফ এবং মাহফুজ আচ্ছা মতো পিটাবে বিএনপি। বিএনপি একটা দল পরাজয়ের আগে এই ধরনের বেপরোয়া আচরণ করে,
অতএব আসিফ এবং মাহফুজ ভয়েও বিএনপির কাছে যাবে বলে মনে হচ্ছে না। রাস্তাঘাটে পিটুনি খাবে বিএনপির ভিন্ন গ্রুপের। এই যেহেতু বিএনপির সাথে যাওয়া হলো না, এর মধ্য দিয়ে আসিফ এবং মাহফুজ ওদেরও একটা কঠিন পরিস্থিতি আসলো। আর যেহেতু জামাতের সাথে ফান্ডামেন্টালি নীতিগতভাবে এবি পার্টি এনসিপি এক, আর আলাদাভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলন, এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন এটা মানুষ চেনে না, বা এখানে হাসনাত কাইয়ুম বা কে, তাদের এদের সম্পর্কে কোনো ইন্টারেস্ট জনগণের নাই। তারা রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করে অনেকদিন যাবৎ, কিছু পলিসিগত দিক নিয়ে কাজ বাজ করে, এটা ঠিক আছে, কিন্তু জনগণের কাছে কোনো রিলেভেন্স কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেই। এবং এটা যে একটা পার্টি এটা কিন্তু কেউ জানে না, কারণ এবি পার্টি একটা পার্টি হিসেবে মোটামুটি পরিচিতি পেয়েছে, এনসিপি পেয়েছে। তো সেই জায়গায় যেহেতু এনসিপি এবং এবি পার্টির সাথে জামাতের এখানে মিল আছে, অতএব সুফল পাবে জামাত। বিএনপির ভোট কমবে, জামাতের ভোট একটাও কমবে না। আর দিন শেষে এই তিন দলীয় জোট যদি কোনোভাবে বড় কোনো দলের সাথে সমঝোতা করে, দ্যাট উড বি উইথ জামাত, নেভার উইথ বিএনপি। এটা আমার বিশ্লেষণ। তবে হ্যাঁ, তারা বিএনপির বিরুদ্ধে বলবে, জামাতের বিরুদ্ধে বলবে। জামাতকে রাজাকার বললে বিএনপিকে চেপে ধরবে, যে রাজাকারের সাথে জোট করেছেন কেন, মন্ত্রী কেন বানিয়েছিলেন, জবাব দেন। দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই তিন দলের তৃতীয় একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। রোববার বিকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচন ঐক্য ঘোষণা শীর্ষ সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা করা হয়। তিন দলের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন জোটের ঘোষণা দেন। এ সময় এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন, আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে দর্শক, এটার মধ্যে দিয়ে অ্যাটলিস্ট বিএনপি একটা ধাক্কা খেলো।